ভারতীয় উপমহাদেশের ইতিহাসে মোগল সাম্রাজ্য এক বর্ণময়, প্রভাবশালী এবং বিতর্কিত অধ্যায়। প্রায় 3 শতাব্দী ধরে এই সাম্রাজ্য শিল্প, সংস্কৃতি, স্থাপত্য এবং প্রশাসনিক ক্ষেত্রে যে ছাপ রেখে গেছে তা আজও দৃশ্যমান। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর থেকে শুরু করে মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব পর্যন্ত এই 6জন মহান মোগল শাসকের সময়কালকে সাম্রাজ্যের স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয়। এই ভিডিওতে আমরা সেই গৌরবময় এবং জটিল ইতিহাস নিয়ে আলোচনা করব। 16শতাব্দীর শুরুতে দিল্লির লোধি সালতানাত আভ্যন্তরীণ কোন্দল এবং দুর্বলতার কারণে জর্জরিত ছিল। পাঞ্জাবের গভর্নর দৌলত খান লোধি এবং সুলতান ইব্রাহিম লোধির কাকা আলম খান লোধি দিল্লির সুলতানের বিরুদ্ধে কাবুলের তৈমুরি বংশোদ্ভূত শাসক বাবরকে আমন্ত্রণ জানান। বাবর, যিনি পিতার দিক থেকে তৈমুরলং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন, এই আমন্ত্রণকে ভারতে তার ভাগ্য পরীক্ষার একটি সুযোগ হিসেবে দেখেন। বাবরের ভারত অভিযান শুধুমাত্র একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল মধ্য এশিয়ার এক উচ্চাকাঙ্ক্ষী শাসকের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। 1526 সালে বাবর তার ছোট কিন্তু সুশৃঙ্খল সেনাবাহিনী এবং আধুনিক রণকৌশল, বিশেষ করে তুর্কিদের থেকে শেখা তুলুকমা পদ্ধতি এবং গোলন্দাজ বাহিনীর কার্যকর ব্যবহার করে ইব্রাহিম লোধির বিশাল বাহিনীকে পরাজিত করেন। এই যুদ্ধ দিল্লির সালতানাতের পতন ঘটায় এবং ভারতে মোগল শাসনের ভিত্তি স্থাপন করে। বাবরের আত্মজীবনী বাবরনামাতে তিনি এই যুদ্ধের বিস্তারিত বর্ণনা দিয়েছেন, যা সেই সময়কার রণকৌশল বোঝার জন্য একটি অমূল্য দলিল। রাজপুতানার পরাক্রমশালী শাসক রানা সাঙ্গা বাবরের শাসনকে বহিরাগত হিসেবে দেখে তাকে চ্যালেঞ্জ করেন। খানুয়ার প্রান্তরে বাবরের সেনাবাহিনী রাজপুতদের সম্মিলিত বাহিনীর মুখোমুখি হয়। বাবর এই যুদ্ধকে জিহাদ বা ধর্মযুদ্ধ হিসেবে ঘোষণা করে তার সৈন্যদের মনোবল বৃদ্ধি করেন। এই যুদ্ধে জয়লাভের মাধ্যমে উত্তর ভারতে মোগল শাসন সুপ্রতিষ্ঠিত হয়। বাবর কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন রুচিশীল কবি এবং প্রকৃতিপ্রেমী। তার আত্মজীবনী বাবরনামা, যা তুর্কি ভাষায় রচিত, তার সাহিত্যিক প্রতিভা এবং পর্যবেক্ষণ ক্ষমতার এক অনন্য নিদর্শন। তবে তিনি তার প্রতিষ্ঠিত সাম্রাজ্যকে দীর্ঘকাল শাসন করার সুযোগ পাননি। 1530 সালেই তার মৃত্যু হয়। বাবরের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন সিংহাসনে বসেন, কিন্তু তার পথ ছিল কণ্টকাকীর্ণ। হুমায়ুনকে একদিকে তার ভাই কামরান, আসকারি এবং হিন্দালের বিদ্রোহ এবং অন্যদিকে আফগান নেতা শেরশাহ সূরির মতন শক্তিশালী শত্রুদের মোকাবিলা করতে হয়। হুমায়ুনের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার দয়ালু প্রকৃতি এবং সিদ্ধান্তহীনতা, যা শত্রুরা কাজে লাগিয়েছিল। 1539 সালের চৌসার এবং 1540 সালে কনৌজের যুদ্ধে শেরশাহ সূরির কাছে হুমায়ুন চূড়ান্তভাবে পরাজিত হন। এর ফলে তিনি সিংহাসন হারিয়ে পারস্যে আশ্রয় নিতে বাধ্য হন। 1540 থেকে 1555 এই সময়কালে ভারতে সুরি সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠিত হয়। পারস্যের সাফাভিদ শাহের সহায়তায় হুমায়ুন 1555 সালে পুনরায় দিল্লি দখল করেন, কিন্তু সাম্রাজ্য পুনরুদ্ধারের মাত্র 1 বছরের মধ্যেই 1556 সালে দিল্লির দিন পানাহ নামক গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার আকস্মিক মৃত্যু হয়। তার জীবনের উত্থান পতন বোঝাতে ঐতিহাসিক লেনপুল মন্তব্য করেছিলেন, তিনি জীবনভর হোঁচট খেয়েছেন এবং শেষ পর্যন্ত হোঁচট খেয়েই মারা গেছেন। মাত্র 13 বছর বয়সে হুমায়ুনের মৃত্যুর পর আকবর সিংহাসনে বসেন। তার অভিভাবক বৈরাম খানের তত্ত্বাবধানে তিনি তার শাসন শুরু করেন। আকবরের শাসনকালকে মোগল সাম্রাজ্যের প্রকৃত ভিত্তি স্থাপন এবং সম্প্রসারণের যুগ বলা হয়। আফগান সেনাপতি হিমু দিল্লি দখল করলে বৈরাম খানের নেতৃত্বে মোগল বাহিনী পানিপথের দ্বিতীয় যুদ্ধে তাকে পরাজিত করে। এই জয় মোগলদের জন্য নির্ণায়ক ছিল। আকবর এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা উত্তরে হিমালয় থেকে দক্ষিণে গোদাবরী নদী এবং পশ্চিমে আফগানিস্তান থেকে পূর্বে বাংলা পর্যন্ত বিস্তৃত ছিল। আকবরের শাসন ব্যবস্থা ছিল তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি সামরিক এবং বেসামরিক প্রশাসনকে একত্রিত করে মনসবদারি প্রথা চালু করেন,
প্রতিটি মনসবদার নির্দিষ্ট সংখ্যক সৈন্য সরবরাহ করতে বাধ্য থাকতেন এবং তার বিনিময়ে বেতন বা জায়গির পেতেন। রাজা টোডরমলের সহায়তায় তিনি জাপ্তি বা দহশালা ব্যবস্থা চালু করেন, যা জমির উর্বরতা এবং গত 10 বছরের গড় উৎপাদনের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করত। আকবরের সবচেয়ে যুগান্তকারী পদক্ষেপ ছিল তার ধর্মীয় সহিষ্ণুতার নীতি, যা সুলহ-ই-কুল বা সকলের প্রতি শান্তি নামে পরিচিত। তিনি হিন্দুদের উপর থেকে জিজিয়া কর এবং তীর্থকর তুলে নেন। 1582 সালে তিনি দ্বীন-ই-ইলাহি নামে একটি নতুন ধর্মমত প্রবর্তনের চেষ্টা করেন, যা বিভিন্ন ধর্মের সেরা নীতিগুলোর একটি সংশ্লেষণ ছিল। যদিও এটি জনপ্রিয় হয়নি, কিন্তু এটা তার উদার দৃষ্টিভঙ্গির পরিচায়ক। আবুল ফজল তার বিখ্যাত গ্রন্থ আকবরনামা এবং আইনি আকবরীতে আকবরের শাসন এবং তার দর্শনের বিস্তারিতভাবে লিপিবদ্ধ করেছেন। আকবর ফতেপুর সিক্রি নামে এক নতুন রাজধানী নির্মাণ করেছিলেন, যা মোগল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। 1605 সালে আকবরের পুত্র সেলিম জাহাঙ্গীর উপাধি নিয়ে সিংহাসনে বসেন। জাহাঙ্গীর অর্থ বিশ্ববিজেতা। তার শাসনকালে সাম্রাজ্যে শান্তি এবং স্থিতিশীলতা বজায় ছিল, তবে প্রশাসনিক ক্ষমতা অনেকাংশে তার প্রভাবশালী স্ত্রী নূরজাহানের হাতে চলে যায়। নূরজাহান ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং রাজনৈতিকভাবে উচ্চাকাঙ্ক্ষী। তিনি একটি শক্তিশালী গোষ্ঠী তৈরি করেন এবং মুদ্রায় জাহাঙ্গীরের নামের পাশে নিজের নামও খোদাই করান। জাহাঙ্গীরের শেষ জীবনে তার অসুস্থতার সুযোগে তিনিই কার্যত রাজ্য পরিচালনা করতেন। জাহাঙ্গীর ছিলেন একজন শিল্পরসিক শাসক। তার সময়ে মোগল চিত্রকলা চরম উৎকর্ষতা লাভ করে। তিনি প্রকৃতি, পশু পাখি এবং প্রতিকৃতি আঁকাতে ভালোবাসতেন। তার আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরিতে তার প্রকৃতি প্রেম এবং ন্যায় বিচারের প্রতি তার আগ্রহের পরিচয় পাওয়া যায়। জাহাঙ্গীরের সময়ই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে ক্যাপ্টেন হকিন্স এবং স্যার টমাস রো মোগল দরবারে আসেন এবং বাণিজ্যিক সুবিধা আদায়ের চেষ্টা করেন। 1628 সালে জাহাঙ্গীরের পুত্র খুররম শাহজাহান উপাধি নিয়ে সিংহাসনে আরোহণ করেন। তার শাসনকালকেই সাধারণত মোগল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়। শাহজাহানের সবচেয়ে বড় অবদান স্থাপত্য। তার অমর কীর্তি হল স্ত্রী মমতাজ মহলের স্মরণে নির্মিত তাজমহল। এটি কেবল একটি সমাধি নয়, বরং প্রেম এবং স্থাপত্য শিল্পের এক শাশ্বত প্রতীক। এছাড়াও তিনি দিল্লিতে লালকেল্লা, জামা মসজিদ এবং আগ্রার দুর্গের মধ্যে দিওয়ানি আম ও দিওয়ানি খাস নির্মাণ করেন। ময়ূর সিংহাসন ছিল তার আমলের আরেকটি বিস্ময়কর সৃষ্টি। শাহজাহান দাক্ষিণাত্যে আহমদনগর দখল করেন এবং বিজাপুর এবং গোলকুন্ডাকে কর প্রদানে বাধ্য করেন। তবে মধ্য এশিয়ায় তার বলক এবং বাদকশান অভিযান ব্যর্থ হয় এবং রাজকোষের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে শাহজাহানের স্থাপত্যের প্রতি অতিরিক্ত ব্যয় এবং সামরিক অভিযানের ব্যর্থতা সাম্রাজ্যের অর্থনীতিকে দুর্বল করতে শুরু করে। জীবনের শেষ ভাগে তার পুত্রদের মধ্যে সিংহাসন নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। আওরঙ্গজেব তার ভাইদের পরাজিত করে পিতাকে আগ্রা দুর্গে বন্দী করেন। সেখানেই 1666 সালে তার মৃত্যু হয়। 1658 সালে ক্ষমতা দখল করেন আওরঙ্গজেব। আওরঙ্গজেব ছিলেন একজন দক্ষ প্রশাসক এবং কঠোর পরিশ্রমী শাসক, কিন্তু তার ধর্মীয় গোঁড়ামি এবং দীর্ঘমেয়াদী দাক্ষিণাত্য নীতি সাম্রাজ্যের পতনের পথ প্রশস্ত করে। আওরঙ্গজেবের শাসনামলে মোগল সাম্রাজ্য তার আয়তনের সর্বোচ্চ সীমায় পৌঁছায়। তিনি বিজাপুর এবং গোলকুন্ডা দখল করে প্রায় সমগ্র দাক্ষিণাত্যকে মোগল শাসনের অধীনে আনেন। তিনি আকবরের সুলহ-ই-কুল নীতি পুরোপুরি ত্যাগ করেন। তিনি হিন্দুদের উপর পুনরায় জিজিয়া কর আরোপ করেন, বহু হিন্দু মন্দির ধ্বংসের নির্দেশ দেন এবং শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন। এই কঠোর নীতিগুলো সাম্রাজ্যের অমুসলিম প্রজাদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করে। আওরঙ্গজেব তার জীবনের শেষ 25 বছর দাক্ষিণাত্যে মারাঠা শক্তির বিরুদ্ধে এক দীর্ঘ এবং রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত ছিলেন। ছত্রপতি শিবাজির নেতৃত্বে মারাঠারা মোগলদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে নাজেহাল করে তোলে। এই নিরন্তর যুদ্ধ মোগল রাজকোষকে শূন্য করে দেয় এবং উত্তর ভারতে প্রশাসনিক শূন্যতা তৈরি করে, যা বিভিন্ন বিদ্রোহের জন্ম দেয়। ঐতিহাসিক সতীশচন্দ্র তার হিস্টোরি অফ মিডিয়াভাল ইন্ডিয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে দাক্ষিণাত্যের ক্ষত আওরঙ্গজেব এবং তার সাম্রাজ্য উভয়কেই ধ্বংস করে দিয়েছে।
1707 সালে প্রায় 90 বছর বয়সে তার মৃত্যু হয়। তার মৃত্যুর সময় মোগল সাম্রাজ্য বাহ্যিকভাবে বিশাল হলেও আভ্যন্তরীণভাবে ছিল দুর্বল, অর্থনৈতিকভাবে দেউলিয়া এবং বিদ্রোহে জর্জরিত। বাবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত এই 6 জন মহান মোগল শাসক এক বিশাল এবং জটিল উত্তরাধিকার রেখে গেছেন। তারা একটি কেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা, একটি সমন্বিত সংস্কৃতি এবং স্থাপত্য এবং শিল্পের এমন সব নিদর্শন তৈরি করেছেন যা আজও বিশ্বকে মুগ্ধ করে। তবে আকবরের উদার নীতি থেকে সরে এসে আওরঙ্গজেবের কঠোর নীতি সাম্রাজ্যের ঐক্যকে দুর্বল করে দেয়। তার মৃত্যুর পর দুর্বল উত্তরাধিকারী, অভিজাতদের ষড়যন্ত্র, মারাঠা, শিখ এবং জাঠদের উত্থান এবং অবশেষে ব্রিটিশদের আগমন মোগল সাম্রাজ্যের গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটায়। মোগলদের ইতিহাস তাই একই সঙ্গে উত্থান এবং পতন, সৃষ্টি এবং ধ্বংস, ঐক্য এবং বিভেদের এক শিক্ষণীয় উপাখ্যান।